আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। অবরুদ্ধ গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হয়ে গেছে। যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির পরবর্তী পর্যায়ের জন্য মিশরের কায়রোতে বসা আলোচনারও কোনো অগ্রগতি জানা যায়নি। আলোচনায় মধ্যস্থতাকারী দেশ মিশর বলেছে, যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে নিবিড় আলোচনায় অংশ নিতে ইসরায়েল, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল কায়রোতে অবস্থান করছে। কয়েক মাসের আলোচনার পরই কেবল প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হয়েছিল। তবে প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হলেও কায়রো থেকে আলোচনার কোনো অগ্রগতি ঘোষণা করা হয়নি। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েল হামাস চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনার জন্য আগামী দিনগুলো গুরুত্বপূর্ণ। গুতেরেস বলেন, যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি অবশ্যই বহাল থাকবে। আগামী দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চুক্তির ভাঙন এড়াতে উভয় পক্ষকে প্রচেষ্টা ছাড়া যাবে না। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ গাজা যুদ্ধের দ্বিতীয় পর্যায়ের জন্য চলতি সপ্তাহেই মধ্যাঞ্চলে যাচ্ছেন বলে জানা গেছে। এদিকে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইয়েদ আব্দুল মালিক বদরুদ্দিন আল-হুথি বলেছেন, গাজা উপত্যকায় পুনরায় যুদ্ধ শুরু হলে দখলদার ইসরায়েলে আগুন জ্বলবে। তিনি পবিত্র রমজান মাস শুরু উপলক্ষে এক ভাষণে ফিলিস্তিনি জাতি এবং প্রতিরোধকে সমর্থন করার ক্ষেত্রে ইয়েমেনি জাতির অবিচল অবস্থানের উপর জোর দিয়েছেন। তিনি যুদ্ধবিরতি লঙ্ঘন না করতে পরামর্শ দেন। তিনি আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েল আবারও যুদ্ধের পথে এগোলে সমস্ত ইহুদিবাদী অঞ্চল আক্রমণের মুখে পড়বে এবং আমরা নানা উপায়ে ফিলিস্তিনি জনগণকে সমর্থন করব। গাজা উপত্যকা এবং লেবাননে যুদ্ধবিরতি মেনে চলতে শত্রুর ব্যর্থতার কথা উল্লেখ করে হুঁশিয়ারি দিয়ে বলেন, হিজবুল্লাহ এবং লেবাননের জনগণকে সমর্থন করার ক্ষেত্রে ইয়েমেনের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তিনি স্পষ্ট করে বলেন, আমরা ফিলিস্তিন ও লেবাননে আমাদের মুজাহিদ ভাইদের আবারও বলছি যে তোমরা একা নও, আল্লাহ তোমাদের সাথে আছেন এবং আমরা তোমাদের পাশে আছি। তিনি ইহুদিবাদী ইসরায়েলকে অতীত ভুলের পুনরাবৃত্তি না করার পরামর্শ দেন। এমনকি ফিলিস্তিনের চলমান যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ইসরায়েল। তবে এ প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েলের দেওয়া প্রস্তাব মেনে নেবে না এবং দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে এখনও কোনো আলোচনাও চলছে না। হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে নতুন করে কোনো আলোচনা হচ্ছে না। এই বক্তব্যের মাধ্যমে হামাস পরিষ্কার করে জানিয়ে দেয়, তারা ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা আলোচনা করতে আগ্রহী নয়, বরং প্রথম ধাপের যুদ্ধবিরতি চলে আসবে বলে তাদের বিশ্বাস। বর্তমানে গাজা উপত্যকার পরিস্থিতি অত্যন্ত অস্থির এবং সংকটপূর্ণ। প্রথম ধাপের যুদ্ধবিরতি সফল হলেও দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে এখনও কোনো সমঝোতা হয়নি। হামাসের এ সিদ্ধান্ত ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের পথ আরও উন্মুক্ত করে দিয়েছে এবং এটি ভবিষ্যতে গাজার পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। হামাসের তরফে যখন দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, তখন ইসরায়েলি সরকার তাদের অবস্থান স্পষ্ট করেছে। ইসরায়েল দাবি করছে, যুদ্ধবিরতি বজায় রাখতে এবং শান্তির জন্য তারা সম্ভাব্য সব উপায় অবলম্বন করবে, কিন্তু হামাসের এই অনীহা ইসরায়েলকে আরও কঠোর পদক্ষেপ নিতে প্ররোচিত করতে পারে। এই অবস্থায় গাজা অঞ্চলে মানবিক সংকটও চরম আকার ধারণ করেছে, যেখানে খাদ্য, ওষুধ এবং মৌলিক সহায়তার অভাব দেখা দিয়েছে। যুদ্ধবিরতি সফল হলে কিছুটা হলেও মানবিক সহায়তা পৌঁছানোর সম্ভাবনা তৈরি হতে পারে, তবে যুদ্ধবিরতির ভবিষ্যৎ খুবই অনিশ্চিত। এভাবে যুদ্ধবিরতির পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে, যার উত্তর শুধুমাত্র পক্ষগুলো কিভাবে একে অপরকে সহযোগিতা বা আলোচনায় নিয়ে আসে তার ওপর নির্ভর করবে। এদিকে ইউক্রেনে গতকাল রাতে 160টি ড্রোন হামলা করেছে রাশিয়া। সবচেয়ে বেশি আঘাত হানা হয়েছে খার্কিভের বিভিন্ন এলাকায়। এতে খার্কিভ এবং ওডেসার 2 জন নাগরিক নিহত হয়েছেন। বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, হামলায় খার্কিভের অন্তত 4 স্থানে আগুন ধরে গেছে। আবাসিক এলাকা, দোকান, শপিং সেন্টার ও গ্যাস স্টেশন ধ্বংস হয়েছে। খার্কিভে 3 তলা একটি হাসপাতালে হামলার ফলে ভবনটি ধসে গেছে। এদিকে ওই হামলায় ওডেসায় 1 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। ওই অঞ্চলেও হামলার ফলে গাড়ি, ট্রাক ও বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, ওভাল অফিসে জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সংঘর্ষের ফলে ইউক্রেনে মার্কিন সহায়তার সাথে জড়িত যে কোনো অপচয়, জালিয়াতি এবং অপব্যবহারের তদন্তে ওয়াশিংটনের প্রচেষ্টা ত্বরান্বিত হবে, বলেছেন একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, বিলিয়নিয়ার ইলন মাস্ক এবং তার সরকারি দক্ষতা বিভাগ
ইতিমধ্যে ইউক্রেনকে প্রদত্ত বিপুল পরিমাণ মার্কিন অর্থনৈতিক ও নিরাপত্তা সহায়তার সম্ভাব্য সমস্যাগুলি তদন্ত শুরু করেছে, তবে এখন সেই প্রচেষ্টাগুলি ত্বরান্বিত করা হবে। বিস্তারিত বিবরণ না দিয়ে ওই কর্মকর্তা জানান, তারা ইতিমধ্যেই সমস্যা খুঁজে পাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে বিতর্কিত বৈঠকের পর প্রেসিডেন্ট জেলেনস্কি হোয়াইট হাউস ছেড়েছেন। জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একে পোস্টে লিখেছেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও এদেশের শ্রদ্ধার জায়গা ওভাল অফিসকে অসম্মান করেছেন। তিনি বলেন, যেদিন জেলেনস্কি শান্তির জন্য প্রস্তুত হবেন, আবার হোয়াইট হাউসে ফিরে আসতে পারেন। অন্যদিকে ইউক্রেনের রাজনীতি বিশ্লেষক ভলোদিমির ফেসেনকো এফপিকে বলেন, এসবই, এই বাগবিতণ্ডা, এই বিস্ফোরণ, আজ হোক বা কাল, ঘটতই। এরপর কি হতে চলেছে তা অস্পষ্ট, তবে এটা ইউক্রেনের জন্য খারাপ কিছু হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন আইসিজির উপদেষ্টা ফিনুকেন। তিনি বলেন, প্রশাসন থেকে শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনে অস্ত্রের যে চালান যাওয়ার কথা রয়েছে সেটা প্রেসিডেন্টের ক্ষমতা বলে বাতিল করা হতে পারে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা ছাড়ার আগে দিয়ে ইউক্রেনকে ওই অস্ত্র পাঠানোর অনুমতি দিয়েছিলেন। ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে বাইডেন ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা পাওয়া নিশ্চিত করতে মূলত ওই পদক্ষেপ নিয়েছিলেন। ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকারের শেষে জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া আক্রমণকারী রুশ বাহিনীকে আটকে রাখা ইউক্রেনের জন্য কঠিন হয়ে যাবে। তিনি বিশ্বাস করেন, ওয়াশিংটনের সঙ্গে কিয়েভের সম্পর্ক পুনরুদ্ধার সম্ভব। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমি চাই ট্রাম্প সত্যি আমাদের পক্ষে থাকুন।